2011 সাল থেকে 10 বছর তৃণমূল কংগ্রেসের শাসনকালে আমরা অনেক মেলা দেখেছি। পিঠেপুলি মেলা, বাউল মেলা, সঙ্গীত মেলা, নলেন গুড় মেলা, কিন্তু এই রাজ্যবাসী কোনোদিন কোনো জব ফেয়ার দেখেনি, কর্মসংস্থানের কোনো মেলা দেখেনি। যে রাজ্য থেকে প্রতিনিয়ত দাবি তোলা হচ্ছে যে সারা ভারতবর্ষ থেকে এই রাজ্য অনেক এগিয়ে আছে এবং সমস্ত কিছুই এই রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারকে বা ভারতবর্ষের অন্য রাজ্যকে অনুকরণ করতে হবে, তার একটি বিশেষ ব্যাপারে আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য এই সাংবাদিক সম্মেলন করছি। 2016 সালে আমাদের এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে কার্যত ডিফাঙ্ক করে দেওয়া হলো। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পরিবর্তে এখানে একটা জব ব্যাংক ক্রিয়েট করা হয়েছে। কার্যত কি হয়েছে? কার্যত কেন্দ্রীয় সরকারের যে অবস্থান ছিল যে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস চালু করতে হবে, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস চালু করে প্রত্যেকটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে মডেল কেরিয়ার সেন্টারে রূপান্তরিত করতে। এর কাজ কি? এর কাজ হচ্ছে সরকার যখন বুঝতে পারছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পক্ষে বা কোনো সরকারের পক্ষে, সে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, সমস্ত আনএমপ্লয়েড ইউথকে সরকারি চাকরি দেওয়া যাবে না, তখন তাদের স্বনির্ভর করা কিংবা তাদের এমপ্লয়ারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়া কিংবা তাদের স্কিল ডেভেলপ করা কিংবা তাদের মধ্যে সেই এক্সপার্টাইজটা তৈরি করা। কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্যের উদাহরণ পশ্চিমবঙ্গ, যেখানে ভারতবর্ষের অর্থনৈতিক দিকে এগিয়ে থাকা বিভিন্ন রাজ্যগুলোর সঙ্গে তুলনা করছি না, সাম্প্রতিককালে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারও আজকে যে পদক্ষেপ নিয়েছে, তারা বেকার যুবক যুবতীদের জন্য সেখানে তারা যে মডেল কেরিয়ার সেন্টার এর মাধ্যমে তারা যে কাজ করছে, সেই কাজ কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকারের এটা জানা নেই, যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তাদের নাম নথিভুক্ত করেছেন, বছরের পর বছর সেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড নিয়ে তাদের দরজায় ঘুরেছেন, তাদের কার্ডগুলোর আর কোনো অস্তিত্বই নেই। 2016 সাল থেকে এই কার্ডের কোনো অস্তিত্ব নেই, যেটা এখানের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড হোল্ডারদের কাছে তাদের কোনো জানাই নেই। সমস্ত কার্ড এবং সেই কার্ডগুলো যে ক্যাবিনেটে থাকতো, সেই ক্যাবিনেট পর্যন্ত তুলে দেওয়া হয়েছে, সেগুলোকে ওজন দরে বিক্রি করে সেই টাকা পশ্চিমবঙ্গ সরকারের ট্রেজারিতে জমা করা হয়েছে। WBCS গ্রুপ এর অফিসাররা যারা বিশেষভাবে এই কাজের জন্য নিযুক্ত আছেন, তাদের কার্যত টেলিফোন ধরা ছাড়া অন্য কোনো কাজ নেই। শুধুমাত্র কেন্দ্র বিরোধিতা এবং কেন্দ্রের প্রকল্পকে রাজ্যে বাস্তবায়িত করতে না দেওয়ার যে প্রবণতা এই রাজ্য সরকারের আছে, যেটা আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে রাজ্যবাসী জেনেছে, যেটা কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে রাজ্যবাসী জেনেছে, তার থেকে অনেক বড় ঘটনা হচ্ছে আমাদের এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বর্তমানের অ্যাক্টিভিটি। 2016 সালে যদি আমরা ধরা যাই, ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্টের সদর দপ্তরে একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, যেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে MBA, BEd তাদের একটি বিশেষ কার্ড দেওয়া হয়েছিল। কার্ডের নাম ছিল প্রফেশনাল এন্ড এক্সিকিউটিভ কার্ড। 1 লক্ষ এ ধরনের যুবক যুবতীর নাম সেখানে রেজিস্টার্ড ছিল। 1 লক্ষ। একদিনে এই সমস্ত বেকারের ফিগার হারিয়ে গেল, এর কোনো অস্তিত্বই থাকলো না। 2016 সালে কার্যত সরকারের কাছে যদি কোনো নথি চাওয়া হতো এই কার্ডগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার পরে, যে বর্তমান পশ্চিমবঙ্গের নথিভুক্ত বেকারের সংখ্যা কত, সরকার হয়তো উত্তর দিতেন শূন্য, কোনো বেকার সংখ্যা নেই। দিনের পর দিন অন্যান্য রাজ্যে কি হয়েছে, আমাদের এখানে 8টা সেন্টার তৈরি করা হয়েছে। আপনারা সাংবাদিকরা যেতে পারেন, সল্টলেকে অফিস আছে, খিদিরপুরে আছে,
বহরমপুরে আছে, বহু জায়গায় 8টা জায়গায় মডেল কেরিয়ার সেন্টার তৈরি করা হয়েছে। কিন্তু এই মডেল কেরিয়ার সেন্টার তৈরি করে একটা ঝাঁ চকচকে কর্পোরেট লুক দেওয়া হয়েছে। সেখানে একজন অল্প বয়সী প্রফেশনালকে অ্যাপয়েন্ট করা হয়েছে, প্রায় 60,000 টাকার ওপর তাকে বেতন দেওয়া হচ্ছে, কিন্তু তারও কোনো কাজ নেই। টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, টাকা কোথায় যাচ্ছে, কোথায় সাইফোন হয়ে যাচ্ছে সেটা কারোর জানা নেই। কিন্তু কার্যত এরা আজ পর্যন্ত কোনো জব ফেয়ার করেনি, আজ পর্যন্ত কাউকে কোনো ট্রেনিং দেয়নি। সরকার বিভিন্ন সময় কখনো বলছেন এমএসএমইর মধ্যে দিয়ে স্বতন্ত্রভাবে আমরা মানুষকে তাদের স্কিল ডেভেলপমেন্টের কাজ করছি, কিন্তু সমস্ত রাজ্য, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য, এমনকি পার্শ্ববর্তী রাজ্য বিহারও, তারা এটা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কৌশল বিকাশ যোজনা যেটা আছে তার সঙ্গে ক্লাব করিয়েছে। ক্লাব করে তারা সেখানে তাদের ডেভেলপ করছে, বিভিন্ন সময় এমপ্লয়ারদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ স্থাপন করে দিচ্ছে এবং তাদের সম্পূর্ণ রকম সহযোগিতা দিচ্ছে। বেকারদের যে ঋণ পাওয়ার ব্যবস্থা ছিল, যেটা এতদিন পর্যন্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে দীর্ঘদিন সে কাজ হয়েছে, এখনো পর্যন্ত সে নিয়ে এই সরকারের কোথাও কোনো পদক্ষেপ নেই। আরো মজার ব্যাপার, এই সরকার একটা চমকপ্রদ কাজ করেছে। এই সরকারের একটা নতুন পরিকল্পনা আছে স্কিল ট্রেনিং। স্কিল ট্রেনিং এর ক্ষেত্রে তারা কি করেছেন, একটা নতুন বডি ফর্ম করেছেন, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, PBSSD। ভূভারতে এ ধরনের অন্য কেউ এরকম পরিকল্পনা আশা করি গ্রহণ করেননি, এবং না থাকা এদেরও কোনো বাস্তব দৃষ্টিভঙ্গি নেই। একটি বেসরকারি সংস্থা, এই সংস্থাটাকে দিয়ে স্টেট প্রোডাক্টিভিটি কাউন্সিল, একটা নতুন সংস্থা তৈরি করা হয়েছে, স্টেট প্রোডাক্টিভিটি কাউন্সিল। এটি একটি বেসরকারি সংস্থা। এই বেসরকারি সংস্থাকে বিনা টেন্ডারে 7 কোটি টাকা খরচা করা হয়েছে, তাদের দেওয়া হয়েছে। এরা 7,000 চা বাগানের শ্রমিককে তারা ট্রেনিং দিয়েছে। কি ট্রেনিং দিয়েছে, কেন ট্রেনিং দিয়েছে এটা জানা নেই, কিন্তু বর্তমানে তারা বেকার। সরকার জুট মিল যেখানে বন্ধ আছে সেখানে শ্রমিক মেলা করছে। শ্রীরামপুরে সেদিন শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছে যে আমাদের কোনো চাকরি নেই, আমাদের মিল খোলার ব্যবস্থা করা হোক। তার আগে সেখানে শ্রমিক মেলা। যে শ্রমিক দীর্ঘদিন অভুক্ত আছে, যার সংসার সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়েছে, সে ওই মেলায় গিয়ে গান শুনবে, ওই মেলায় গিয়ে এসে চাউমিন খাবে? এটা তো কোনো সুস্থ স্বাভাবিক সরকারের কাজ নয়। এই বাস্তবে 7,000 যে জুট মিলে ট্রেনিং করেছে, চা বাগান নয়, জুট মিলে যে ট্রেনিং করেছে, তাদের মধ্যে একজনও চাকরি পাননি। 7 কোটি টাকা খরচা করে এই ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, একজনের তাদের কাছে চাকরির কোনো ব্যবস্থা নেই। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা যেটা জানি, এই আধুনিকীকরণের কাজ সাজানো হয়েছে, কিন্তু তার মধ্যে অন্য কোনো ব্যবস্থা নেই। আমাদের প্রাথমিক প্রশ্ন হল এটাই, যে বেকার যুবক যুবতী তাদের নামটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্টার করেছিল, তাদের পরিবর্তে তাদের একটা কার্ড দেওয়া হয়েছে, তাদের বলা হচ্ছে যে তোমরা আমাদের জন্য যে জব ব্যাংক তৈরি হয়েছে সেখানে তোমরা নামটাকে এনরোলমেন্ট করাও, অনলাইনে করাও। গ্রামাঞ্চলে বহু মানুষের কাছে সেই সুবিধা নেই। আর যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থাকলো না, ওই তাদের প্রাপ্ত কার্ডের যে আর কোনো মূল্য নেই, তাদের কার্ড যে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, এর জানকারি কিন্তু তাদের কাছে একেবারেই নেই। এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বেকার সমস্যা কি, বেকার সংখ্যা কত, তা সরকারের কাছে কোনো নতুন ভাবে সেটা জানা নেই। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিমে অ্যাকচুয়ালি বেনিফিশিয়ারি কত, সেটা জানতে হয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কাছে। তার জন্য তারা বিভিন্ন সময় কোয়ারিজ পাঠাচ্ছে, কিন্তু বর্তমান এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে অবস্থায় আছে তার কাছে তার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। সরকার কার্যত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলোকে পঙ্গু করে দিয়েছে। পঙ্গু করে দিয়ে তাদের যে অল্টারনেটিভ ব্যবস্থা, নতুন কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, সেটা তারা করতে পারেনি। বিভিন্ন রাজ্য তাদের বিভিন্ন ডেভেলপমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টকে
তারা ক্লাব করিয়েছে এই ন্যাশনাল এই যে সার্ভিস ক্যারিয়ারের যে প্রোগ্রাম আছে তার সঙ্গে। তাহলে আমাদের এখানে শিক্ষিত বেকার যুবক কত, যারা ভোকেশনাল ট্রেনিং নিয়েছেন, নিয়ে তারা কোথায় যাবে, তাদের যে প্রাইভেট এমপ্লয়ার যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন কিভাবে করবে, যার জন্য কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা যে পুরো ফান্ডিং আছে, যে তাদের নতুন করে নকরি বা ওই ধরনের কোনো সাইটে যেতে হবে না, যেটা তারা অন্য কোনো সাইবার ক্যাফেতে গিয়ে পয়সা দিয়ে যে কাজ করতে হয়, যে কাজটা সম্পূর্ণভাবে নিজ দায়িত্বে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের টাকায় রাজ্য সরকার করে ফেলতে পারে, আজকে সেই কাজটা রাজ্য সরকার করছে না। শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার জন্য, শুধুমাত্র কেন্দ্রের পরিকল্পনাকে বাস্তবায়িত না করতে দেওয়ার জন্য তারা পশ্চিমবঙ্গের প্রায় 1 কোটি কর্মহীন মানুষের সঙ্গে প্রতারণা করছে। আপনারা যে কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যান, যেখানে মডেল ক্যারিয়ার সার্ভিস যেটা তৈরি করা হয়েছে সেখানে যান, যে 8টা জায়গায় এই মডার্নাইজেশন হয়েছে সেখানে গিয়ে আপনারা খোঁজ করুন যে আজকে কজন সেখানে গিয়ে কি ধরনের সহায়তা পেয়েছে। যারা বলছেন পশ্চিমবঙ্গের বেকার সংখ্যা তারা কমিয়ে এনেছেন, প্রচুর চাকরি হয়েছে, প্রতি বক্তৃতায় শুনি লক্ষ লক্ষ মানুষের চাকরি হয়েছে। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা আপনাদের পরিবারের দিকে তাকান, প্রতিবেশীর দিকে তাকান, আপনার অঞ্চলের দিকে তাকান, যে কজন নতুন মানুষকে অর্গানাইজ সেক্টরে আপনারা চাকরি পেতে দেখেছেন এবং রাজ্য সরকারের সহায়তায় কে কোথায় চাকরি পেয়েছে। এই এক ভীষণ পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি করা হয়েছে। এবং এখানেও একজন প্রমোটি অফিসার আছেন, প্রমোটি আইএস, 3 বছর হলো, 3 বছর হয়ে গেল, তার অবসরের সময় হয়ে গেছে, এটা তার 3য় বর্ষ চলছে। যেখানে অন্যান্য ক্ষেত্রে যে অফিসারদের নিয়োগ করা হয় তারা ডাব্লিউবিসিএস গ্রুপে এবং সর্বোচ্চ পদে যিনি থাকেন তিনি হচ্ছেন একজন আইএস অফিসার, এমপ্লয়মেন্ট ডিরেক্টরের পদে। এই এমপ্লয়মেন্ট ডিরেক্টরের পদে যিনি আছেন 2018 সালের জানুয়ারি মাস থেকে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ পদে একজন প্রমোটি আইএস অফিসারকে এক্সটেনশন দিয়ে বসিয়ে রাখা হয়েছে, যারা এই ডিপার্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্ট, যে কর্মসংস্থান, নতুন চাকরি, সরকারি শূন্য পদে নিয়োগ, এখানে সেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ভূমিকা এটা কিন্তু তাদের কাছে নেই। এটা থেকে পরিষ্কার হচ্ছে এই সরকার কার্যত খেলামেলা উৎসবের সরকার। এই সরকার মানুষের দৈনন্দিন জ্বলন্ত সমস্যাকে অ্যাড্রেস করতে পারে না। এই সরকারের কাছে কোনো রোড ম্যাপ নেই। এই সরকার পশ্চিমবঙ্গের শিল্পায়ন করতে পারে না। এই সরকার বিদেশি ইনভেস্টরদের লিউট করে রাজ্যের মাটিতে নিয়ে আসতে পারে না। এই সরকার পশ্চিমবঙ্গ থেকে পুঁজি ভিন্ন রাজ্যে সরে যাওয়াকে আটকাতে পারে না। এই সরকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দিতে পারে না। এই সরকার কোনো অবস্থাতেই মানুষের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে না। যে পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের, তার জন্য সম্পূর্ণ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, অফিস তৈরি করবার জন্য টাকা, এস্টাবলিশমেন্টের জন্য টাকা, সেখানে প্রফেশনাল নিয়োগ করবার জন্য তার ফান্ডিং কেন্দ্রীয় সরকারের, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবার দায়িত্ব দায়ভার নিচ্ছে কেন্দ্রীয় সরকার। শুধু রাজ্য সরকারের সদিচ্ছার প্রয়োজন। রাজ্য সরকার নিজের রাজ্যবাসীর প্রতি কতটা সদিচ্ছা নিয়ে তাদের সমস্যা সমাধান করবেন সেটা দেখার প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে এই ধরনের কোনো কাজ হচ্ছে না। দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এই সরকারের কোনো ভূমিকা নেই। এই সরকার সারা বিশ্বজুড়ে যখন সিঙ্গেল উইন্ডো সিস্টেম চলছে, তখন বিভিন্ন দপ্তরে দপ্তরে মানুষকে ছুটে বেড়াতে হচ্ছে। আমি আবার বলছি, সারা দেশে আপনি গুজরাটে যান, কেরল, তামিলনাড়ু, আমি তো বলছি পার্শ্ববর্তী রাজ্য বিহার পর্যন্ত তারা জব ফেয়ার করছে। তারা মানুষের কর্মসংস্থানের জন্য চেষ্টা করছে, সহযোগিতা করছে। সরকার চাকরি দিতে পারবে না, সমস্ত মানুষকে চাকরি দেওয়া সম্ভব নয়, কিন্তু যে বেকার মানুষগুলো শিক্ষিত বেকার বা যাদের অন্য কোনো দক্ষতা আছে, কর্মহীন অবস্থায় আছেন, তাদের সামান্য সহযোগিতা করা এবং তারা যেখানে গেলে নিজেদের কাজ পাবে সেইটুকুনি পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকার। এই কাজটা সারা দেশে হচ্ছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের মধ্যে দিয়ে। তার জন্য ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার বারবার এদের বলা সত্ত্বেও আজকে এদের কাছে কোনো চিঠি নেই। বহু মানুষ গ্রামগঞ্জে যাবে, একজনও মানুষকে আপনারা পাবেন যারা এখানে কার্ড করেছিলেন তারা জানেই না যে তাদের কার্ডের আর কোনো অস্তিত্ব নেই। জব ব্যাংকের নামে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন, তারা বলছেন 1,500 টাকা করে বাম জমানায় ছিল বেকার ভাতা, এখন তো বেকার ভাতা নেই।
যুবশ্রী বলে একটি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। 2016 সালে মুখ্যমন্ত্রী যুবশ্রী পরিকল্পনা ঘোষণা করেন এবং অত্যন্ত তিনি বিরক্তি প্রকাশ করেছিলেন সেদিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের জন্য, যে বলেছিলেন ওটা কেন্দ্রীয় সরকারের, ওখানে কিছু হচ্ছে না। সেজন্য উনি জব ব্যাংক তৈরি করলেন, সেখানে বেকারদের চাকরি হবে। সেখানে বলা হয়েছিল যে যুবশ্রী বেকারদের 1,500 টাকা করে তারা অনুদান দেবে বা ভাতা যাই বলুন না কেন, সেটা দেওয়া হচ্ছে। এই দেওয়া যখন শুরু হয়েছিল তখন বলা হয়েছিল যে সিনিয়রিটি বেসিসে যারা ভাতা পাচ্ছে তাদের মধ্যে যারা চাকরি পাবেন তারা সরে যাবেন, তার পরিবর্তে যারা নথিভুক্ত আছে তাদের অন্য নাম সেখানে ঢুকবে। 1 লক্ষ বেকার যুবক যুবতী যারা যুবশ্রী পাচ্ছেন তাদের মধ্যে কোথাও কোনো পরিবর্তন হয়নি, ওই 1 লক্ষ মানুষই পাচ্ছেন। কিন্তু আজকের ডেটে তাদের নথি, তাদের সরকারি নথি বলছে যে সেখানে এর মধ্যেই ওই অনলাইনে রেজিস্টার করেছেন প্রায় 35 লক্ষ বেকার যুবক যুবতী। 35 লক্ষ যেখানে সংখ্যা, সেখানে যুবশ্রীর বেনিফিশিয়ারি হচ্ছে মাত্র 1 লক্ষ। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের চিত্র, যার জন্য এখানে সমস্ত মেলা হবে, এখানে কোনোদিন শিল্প মেলা হবে না। 7,000 যে অর্গানাইজেশনকে যে ট্রেনিং দেওয়া হচ্ছে তার বাস্তব ভিত্তিটা কি, তারা কারা? সরকারের তো দপ্তর আছে। উত্তরবঙ্গে কয়েকজন সরকারের পক্ষ থেকে সরকারি অফিসাররা চেষ্টা করেছিলেন যে উত্তরবঙ্গে কিছু বিশেষ চাকরির জন্য উত্তরবঙ্গের ছেলেমেয়েদের যারা ইংরাজি ভাষায় কথা বলতে পারেন বা গ্র্যাজুয়েট আছেন তাদের সাপোর্ট দেওয়া, কিন্তু এরা সেই পরিকল্পনা গ্রহণ করেনি। এই সরকার পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় যেটা সমস্যা, বেকারত্বের সমস্যা, সেই সমস্যাকে অ্যাড্রেস করেনি। শুধু কেন্দ্র বিরোধিতার মাধ্যমে এরা কাজ চালিয়ে যাচ্ছে। যে অমর্ত্য সেনকে নিয়ে একটা অলীক কল্পনা, একটা ছায়া যুদ্ধ তৈরি করে আজকে অমর্ত্য সেনের সম্পর্কে কথা বলা হচ্ছে, আমরা কোনো ওই বিষয়ে কোনো বিতর্কে আমরা যেতে চাইনি। সেটা সম্পূর্ণ, আবার বলছি, যে বিশ্বভারতী এবং অমর্ত্য সেনের মধ্যেকার বিষয়। কিন্তু কনভোকেশন অ্যাড্রেস বাই অমর্ত্য সেন, প্রফেসর অফ ইকোনমিক্স, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, দেখা যাচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতায় 31শে ডিসেম্বর 1973 যে কাগজ পাবলিশ করেছে অমর্ত্য সেন, এখানে এর যত ফ্যাক্ট ফিগার্স এর ডেটা আছে তার মধ্যে সমস্ত রেফারেন্স এবং দেওয়া হয়েছে কার? দেওয়া হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে। অমর্ত্য সেন কি জানেন যে আজকে তার রাজ্যে, যেখানে বারবার ছত্রে ছত্রে তার বক্তৃতার মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেফারেন্স টানা হয়েছে, তিনি কি জানেন যে তার রাজ্যে আজকে কার্যত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কোনো অস্তিত্ব নেই? রাজ্য সরকারের যেরকম জানা নেই এ রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত, রাজ্য সরকারের যেভাবে জানা নেই যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কৃষকরা কোন অবস্থায় আছেন, রাজ্য সরকারের যেমন জানা নেই কৃষকরা সহায়ক মূল্য পাচ্ছেন কিনা বা কত টাকায় ধান বিক্রি করছেন, তেমন রাজ্য সরকারের এটাও জানা নেই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বেকার সংখ্যা কত। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে রাজ্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওটা রিঅ্যাকশন দরকার। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে প্রশাসনিক বৈঠক শেষ করেছেন, শেষ করে উনি একটা নতুন প্রকল্প ঘোষণা করেছেন, নাম হচ্ছে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি। উনি বলেছেন যে পাড়ার যে সমাধান সমস্যাগুলো, রাস্তা আছে, ড্রেন আছে, এগুলো সব সমাধান করে দেওয়া হবে এবং এটা খুব গুরুত্ব দিয়ে উনি প্রকল্পটা ঘোষণা করেছেন। আজকে কি বলবেন? কি সমাধান করবে? সরকার কর্মসূচি নিচ্ছে। সরকারের সমাধানটা কে করবে? পাড়ায় কিছু হলে তো কাউন্সিলরকে করতে হবে, কর্পোরেশনকে করতে হবে, কিংবা মিউনিসিপ্যালিটিকে করতে হবে, গ্রামে হলে পঞ্চায়েতকে করতে হবে। সেখানের অবস্থা কিরকম? যারা কাউন্সিলর আছেন তারা এখন কোথায়? তারা তো চারদিকে ঘুরছে। পাড়ায় পাড়ায় সমাধান আপনি কিভাবে দেখছেন? পাড়ায় পাড়ায় সমাধান বলতে এটাই বোঝায় কোথাও বিজেপির মিটিং হলে সেই মিটিংয়ে গিয়ে আক্রমণ করো, কোথাও জায়গায় যদি বিজেপি অন্যায় কার্যক্রম করে লিফলেট দিতে যায় তাহলে তাকে পিটিয়ে মেরে দাও। পাড়ায় পাড়ায় কার্যক্রম মানে এটাই, দাঁড়িয়ে বাংলা বাঙালি সংস্কৃতি নিয়ে, রবীন্দ্রনাথের ছবি নিয়ে বিজেপিকে আক্রমণ করো, বিজেপি নেতাদের বহিরাগত বলো, এটাই তো পাড়ায় পাড়ায় সমাধান।
আরেকটা ঘটনা হচ্ছে যে অমর্ত্য সেন চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, সেই চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন তার সেই সমর্থন সূচক চিঠির পরিপ্রেক্ষিতে। উনি বলেছেন যে এভাবে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ, আপনার জোরালো কণ্ঠস্বর আমাকে শক্তি জুগিয়েছে, শুভেচ্ছা জানাই, শ্রদ্ধাও জানাই, চিঠিতে লিখেছেন। ওটা ভাই বোনের ব্যাপার, বোন দাদাকে চিঠি দিয়েছেন, দাদা বোনকে ভালোবাসা জানিয়েছেন, ওটার সঙ্গে আমাদের কোনো যোগ নেই। শহীদদা বলছি, মদন মিত্র ভাষণ দিতে গিয়ে মদন মিত্র বলছে পাড়ায় পাড়ায় শুভেন্দু, ঘরে ঘরে শুভেন্দু তৈরি করবো আমরা। ওনার যে নেতা বলছেন শুভেন্দু বেঈমান, গদ্দার, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত, তাহলে কোনটা ঠিক? ওইরকমই তৈরি করবেন ঘরে ঘরে। উনি ঠিক বলছেন না উনি ঠিক বলছেন, অফিসিয়াল কে সেটা আমাদের বুঝতে হবে। ওটা একদম নাট্যাচির ঘটনা দিয়ে আমরা দেখলাম 3 জনের 3 ধরনের বক্তব্য। আমরা আমাদের দলীয় কার্যালয়, নির্বাচনী কার্যালয়ে হেস্টিংসে যেটা দেখলাম, আমাদের একজন প্রবীণ সাংসদ তিনি বলছেন যে স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ। আর আরেকজন মন্ত্রী, একদম স্থানীয় মন্ত্রী, ওই এলাকা যিনি কন্ট্রোল করেন, তিনি আবার বলছেন এটা কোনো পরিকল্পিত কর্মসূচি নয়, ওটা তৃণমূল কংগ্রেসের কাজ নয়। আপনি কোনটা ধরবেন? একটাই রাস্তা, টিয়া পাখি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন 60 নম্বর জাতীয় সড়কের কাজ না হওয়ায় ক্ষুব্ধ, উনি খুব ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন জাতীয় সড়কের কাজ না হলে ঘেরাও করুন, কেন কাজ করছে না কেন্দ্র, পোস্টার লাগান, কেন কাজ হচ্ছে না, মিটিং মিছিল করুন, ঘেরাও করুন, কেন্দ্র না পারলে রাজ্যকে ফেরত দিতে বলুন, রাজনৈতিকভাবে আমাকে টার্গেট করা হচ্ছে, অমর্ত্য সেনকেও টার্গেট করা হচ্ছে। এই তাহলে ঘেরাওয়ের কর্মসূচি ঠিক জায়গা থেকে শুরু হওয়া দরকার। তো একদম প্রথমেই কেন্দ্রে চলে যাচ্ছেন বড় জায়গা, আরে ছোট ছোট জায়গা থেকে সেটা প্র্যাকটিস শুরু হওয়া ভালো। যারা চাকরি পাচ্ছে না, এই যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড নিয়ে এখনো ভাবছেন চাকরি হবে বা ঘুরে যাচ্ছেন, তারা ঘেরাও করুন আগে এখানকার অফিসারদের। যে কৃষক চাল বিক্রি করতে পারছেন না, ডিস্ট্রেস সেল করছেন, তারা আগে ঘেরাও করুন। এই যে আপার প্রাইমারি পুরো তালিকাটাই বাতিল হয়ে গেল, তারা ঘেরাও করুন। এখানে ঘেরাও টেরাও করে যখন নিচে প্র্যাকটিস হয়ে যাবে, তারপর কেন্দ্রীয় সরকারের অফিসারদের ঘেরাও করবে। আরেকটা হচ্ছে 17 সালে রাজ্য সরকার একটা রাস্তার দায়িত্ব দিয়েছিল বিশ্বভারতীকে। সে রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা, উপাসনা গৃহ পাশেই রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই রাস্তাটা নিয়ন্ত্রণ করছিল বিশ্বভারতী। আজকে হঠাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন ওই রাস্তার কোনো নিয়ন্ত্রণ বিশ্বভারতী হাতে থাকবে না, রাজ্য সরকার আবার ফেরত নিয়ে নিচ্ছে, পিডব্লিউডি রাস্তা দেখভাল করবে। পশ্চিমবঙ্গটা কি স্বাধীন পশ্চিমবঙ্গ আন্দোলনের রাস্তায় তৃণমূল কংগ্রেস যাচ্ছে? জানা নেই। রবীন্দ্রনাথকে সবাইকে আশ্রয় দিতে হয় শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের কাছে, কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্র প্রেম দেখাতে গিয়ে তাদের হাত থেকে রাস্তাটাও কেড়ে নিচ্ছে। বোঝা যাচ্ছে না ব্যাপারটা, কোনটা ঠিক কোনটা বেঠিক। সুমিতা, রাজীব কুমার যাতে সিবিআই কে সাহায্য করে সেই জন্য নির্দেশ দেওয়া আছে রাজ্য সরকারের তরফে। তৃণমূল ভবনে সুব্রত মুখোপাধ্যায় মন্তব্য করেছেন। আমরা কি করতে পারি? ওটা সিবিআই এর ব্যাপার, যাকে ডেকেছেন তাদের ব্যাপার। ওখানে বিজেপির কোনো মন্তব্যও নেই, বিজেপির কোনো ওর মধ্যে ঢোকার কোনো ইচ্ছা নেই। সিবিআই এর মতো একটি স্বশাসিত সংস্থা, সেখানে একজন বসে বলছেন যে রাজীব কুমার যাতে সাহায্য করেন সিবিআই কে, সেই নির্দেশ দেওয়া রয়েছে। নির্দেশটা কিভাবে দেখছেন? এই যে নির্দেশনামা, এটা কিভাবে দেখছেন? ওটা রাজীব কুমার বুঝবেন যাকে নির্দেশ দিয়েছেন, আর সিবিআই যে কাজ তারা করবেন, আমাদের ওখানে কোনো দরকার। সুমিতা, এই যে বিশ্বভারতী কর্তৃপক্ষ, যেহেতু দেখা গেল যে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি তাদের কর্মসূচিতে যোগদান করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে গেলেন, তারপরেই কি এই কারণেই কি মুখ্যমন্ত্রী রোষানলে পড়লো বিশ্বভারতী? বিষয়টা হচ্ছে অন্যরকম। বিষয়টা হচ্ছে 2015 পৌষ মাসটা চিন্তা করে। 2015 পৌষ মাস বা 16 পৌষ মাস, 15 নয়, 2016 পৌষ মাস, ডিসেম্বর মাস, তৃণমূলের গ্রাফ একদম উপর দিকে, 200 আসন পার। আর আজকে তৃণমূল কংগ্রেসকে দেখা, বাঙালিদের তো একটু মোটামুটি গান টান শুনতে হয়। পৌষের কাছাকাছি সোনা মাখা সেই দিন, রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, বিষয়টা দেখে। সভা বাতিল করেছেন, যাওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী কোন সভা করবেন আর কোন সভা করবেন না, সেটা একটা স্বেচ্ছাধীন ক্ষমতা। এটা তো বিজেপি ঠিক করবেন না। ওনার লোকোমোশন বা ওনার ভেন্যু বিজেপি ঠিক করে না, উনি করেছেন, বুঝেছেন হয়তো, উনি বুঝেছেন। এই মুহূর্তে মেদিনীপুর জেলায় যেখানেই তৃণমূলের থেকে
বেশি লোক সংখ্যা বিজেপির হবে, এটা স্বাভাবিক আছে। উনি এই যখন বাস্তবটা তৃণমূলের লোকজন বুঝতে পেরেই ওনার সভাটা ক্যান্সেল। উনি যখন বলছেন যে 294টা আসনই তিনি মুখ, সেখানে অখিল গিরি অসুস্থ বলে তিনি সভা করতে যাচ্ছেন না, এটা আপনারা কিভাবে দেখবেন? করোনা পজিটিভ করোনা পজিটিভ, এই জন্য যাবো না, সুস্থ হলে যাবো। এটা দেখুন, মানুষের সুস্থতা নিয়ে, অসুখ নিয়ে বা বড় চুলদাড়ি নিয়ে বিজেপি রাজনীতি করে না, এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। শ্রমিক দা, সেটা হচ্ছে যে ওই মুখ্য সিবিআই না, জানিয়েছে, প্রশ্নটা অন্য সময়। প্রশ্নটা হচ্ছে যে অখিলগিরির অসুখ হয়েছে কিনা এটা প্রসঙ্গই না। প্রসঙ্গটা হচ্ছে মুখ্যমন্ত্রী যখন দাবি করেন 294টা বিধানসভা কেন্দ্রে একমাত্র মুখ আমি, তখন ওনাকে কারো উপরে ডিপেন্ড করতে হচ্ছে সভা বাতিল করার জন্য, কাউকে অজুহাত হিসেবে দাঁড় করাতে হচ্ছে কেন? সুস্থ স্বাভাবিক মানুষ এটা জানেন। পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে বা ভারতবর্ষে যে বহুদলীয় ব্যবস্থা আছে, সেখানে একার পক্ষে পুরো নির্বাচন লড়া সম্ভব নয়। ওটা মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, মানুষের যে ক্ষোভগুলো আছে নিচু তলায় সেখান থেকে বা অ্যান্টি ইনকামবেন্সি থেকে যেটা তৈরি হয়েছে স্থানীয় বিধায়ক মন্ত্রীদের উপর, সেটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য উনি ওইটা বলেন। কিন্তু বাস্তব স্থিতি হচ্ছে ওদের নিয়েই নির্বাচন লড়তে হবে। যাদের মুখটাকে উনি দেখাতে চাইছেন না মানুষের কাছে, তাদের নিয়েই নির্বাচনে লড়তে হবে, তাদের প্রার্থী করেই নির্বাচনে লড়তে হবে, এটাই বাস্তব। শ্রমিক দা, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী, সিবিআই জানিয়েছে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে সারদা গ্রুপের একটি সংবাদ মাধ্যম চালাতে প্রায় 6.21 করোড় টাকা নাকি মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে মাইনে হিসেবে দিয়েছে। তো এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? এমনি সংবাদ মাধ্যমকে আমি আমার এসবের মধ্যে টেনে আনতে চাইছি না, বা আমি মানে বিজেপি টেনে আনতে চাইছি। বিষয়টা হচ্ছে যখনই সিবিআই একটু নড়াচড়া করে তখনই বলা হয় পলিটিক্যাল ভেন্ডেটা, রাজনৈতিক প্রতিহিংসা, সিবিআই ইডিকে কাজে লাগাচ্ছে বিজেপি, তখনই বক্তৃতা শুরু হয়ে যায়। আর যখনই সিবিআই এর খুব একটা বেশি খবর আসে না, তখনই সবাই বলতে শুরু করে যে দিদি মোদি গটা। এই শুনে শুনে সাংবাদিকদের সহ রাজ্যবাসীর মতো আমরা ক্লান্ত, আমরাও আর পারছি না, আমরা এই বিতর্কের মধ্যে ঢুকতেই চাই না। যে যা কাজ করছে সেই কাজ করুক। পশ্চিমবঙ্গের মানুষের এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা প্রতীক্ষা, যেটা একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এর মধ্যেই রাজ্যে, যে 1977 সালের পর পশ্চিমবঙ্গে কেন্দ্রে যে সরকার থাকবে সেই দলেরই সরকার রাজ্যে তৈরি হবে। এটাই যাতে ত্বরান্বিত করা যায়, আরো বেশিভাবে তৈরি করা যায়, সেটাতে আমরা কাজ করি। তার মানে নারদা সারদা নিয়ে আপনারা এগিয়ে গেলেন, নারদা সারদা তদন্তে এত দেরি হচ্ছে, শাস্তি হচ্ছে না, এই ব্যাপারটা এগিয়ে যাচ্ছে না। দারোগা স্যার, আমরা তো সিবিআই কে কংগ্রেস সরকার গেজ প্যারেট নয়, আমরা তো বিজেপি, আমরা স্বশাসিত সংস্থাকে মর্যাদা দিতে জানি, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও জানে না, অতীতে কেন্দ্রে কংগ্রেসও জানতো না। পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত যেখানে যত অটোনমি ছিল, তৃণমূল তাদের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে সেগুলোকে ধ্বংস করেছে। সম্পূর্ণভাবে একটা সেন্ট্রালাইজড সিস্টেম তৈরি করেছে গোটা রাজ্য জুড়ে, সে আপনি শিক্ষাক্ষেত্রে বলুন বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে, সর্বত্র। সেটার আওতায় পুরো পশ্চিমবঙ্গে যত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থাকবে, এদের সর্বগ্রাসী ক্ষুধা সেটাকেও গ্রাস করতে চাইছে। সেখানে যাতে প্রধানমন্ত্রী আচার্য কেন, এই প্রশ্নটা খালি অফিসিয়ালি তোলেননি, আসল বিষয়টা সেইটাই। প্রধানমন্ত্রী কেন আচার্য হবেন বিশ্বভারতীর, এটাকে বদলে দেওয়া যায় কিনা, সেটা পারা যাচ্ছে না বলেই এত রাত। আমরা এই কাজ কোনো সময় করি, আমাদের কাছে খোলা আছে, যে যেরকম ভাবে করবেন, আইনের রাস্তায় চলবে। প্রতিহিংসার রাজনীতি বা কোনো কেন্দ্রীয় সংস্থাকে কারোর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে রাজনীতি করা বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, এটা বিজেপির প্রয়োজন হয় না। আমার যেটা প্রশ্ন, শুভেন্দু অধিকারী একটা স্লোগান আপনি থেকে তুলেছিলেন যে হরে কৃষ্ণ হরে হরে পদ্ম এবার ঘরে হরে। আপনাদের পার্টির সাংগঠনিক সম্পাদক তিনি টুইট করেছেন 24শে ডিসেম্বর। তো এই ধরনের লাইন বা শব্দ বন্ধ, এটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে? সামনে ভোট এগিয়ে আসছে, পরিকল্পনা থাকবে কি, স্বতঃস্ফূর্তভাবে উনি ওই কথা বলেছেন, যিনি টুইট করেছেন তার ওটা পছন্দ হয়েছে, করেছেন। বাংলার মানুষ, উনি তো যিনি ওইটা বলেছেন, তিনি তো বাংলার রাজনীতির পালসটা বোঝেন, বুঝেই বলেছেন, সচেতন ভাবেই বলেছেন। আপনারও ভালো লেগেছে, আপনি মনে রেখেছেন, এত সুন্দর ডায়লগটা, তারপরে ওটাই চলছে। सर, एक सवाल है कि ममता बनर्जी ने आज कहा है कि बीजेपी शायद ब्रेक यूनिवर्सिटीज एंड एजुकेशनल इंस्टीट्यूट लाइक JNU
जेएनयू को बंगाल की यूनिवर्सिटी के साथ जोड़ा जा रहा है। ये भी कहा जा रहा है कि जेएनयू में जिस तरह से बीजेपी का एक वहाँ पे देखा गया था कुछ महीनों पहले, अब क्या कहेंगे इनके इस स्टेटमेंट को? देखिए, तृणमूल सरकार बड़ा दल है। तृणमूल का सुप्रीमो बार बार एक ही बात बोलते हैं कि तृणमूल कांग्रेस जो कर सकते हैं कोई नहीं कर सकता। तो कुछ भी कर सकते हैं। उसका दल पश्चिम बंगाल में है। अभी जेएनयू लेकर बोला, कल संघाई पे किसी यूनिवर्सिटी के बारे में बोलेंगे, उसमें हम लोग का कुछ नहीं है। भारतीय जनता पार्टी क्या कर रहे हैं और क्या करना चाहता है, ये जनता का सामने है। ये एकदम क्रिस्टल क्लियर है, विदाउट एनी एम्बिग्विटी। हम लोग जनता को यही बोल रहे हैं कि हमारा पॉलिसी यही है। हम लोग शिक्षा के क्षेत्र पे जैसे ये लोगों का गुंडागर्दी चल रहा है, ये हम नहीं चलने देंगे। और सभी जगह पे राजनीतिक अनुप्रवेश, पॉलिटिकल इंटरफेरेंस सभी स्फीयर में, ये हम लोग बंद करने की कोशिश करेंगे। আচ্ছা সুমিত বলছি, আপনারা তো একটা কার্ড করেছেন প্রতিশ্রুতি চাকরি, আজকে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর কথা আপনি বলছেন, আপনারা কিরকম সাড়া পাচ্ছেন সেই চাকরির প্রতিশ্রুতি? আমরা কোনো চাকরির প্রতিশ্রুতির কার্ড করিনি। কোনো জায়গায় শব্দবন্ধ নিয়ে আপনাদের কোনো বোঝার ভুল হয়ে থাকতে পারে। আমরা অ্যাসেস করছি। আমরা অ্যাসেস করবার জন্য তরুণীদের কাছে যাচ্ছি যে কারা কত বেকার। এই যে আমি যে তথ্যগুলো দিলাম এই ব্যাপারে আমার মনে হয় বেকার নিয়ে কেউ ইন্টারেস্টেড নয়। আপনারা এই নিয়ে কোনো প্রশ্ন করছেন না। এই যে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস কেন পশ্চিমবঙ্গে লাগু হচ্ছে না, এটা নিয়ে আপনারা আপনাদের মতামত দিন। স্টেট প্রোডাক্টিভিটি কাউন্সিল এই যে তৈরি করা হয়ে মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে, 15 জুট মিল 7000 জুট মিলের শ্রমিককে ট্রেনিং দেওয়া হলো, কাগজে কলমে হয়তো দেওয়া হচ্ছে। 7000 জন ট্রেনিং নিয়েছে, একজনও চাকরি পাননি। এটা কেন করা হয়েছে? 7 কোটি টাকা খরচা হয়ে গেল বিনা টেন্ডারে। কেন এখানে যে সরকারের যে নন পিএসসি পরীক্ষার এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে কথা ছিল অতীতে হতো, 1996 সালে সুপ্রিম কোর্টের রায়ের পর সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ওপেন হয়ে যায়, ফলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের গুরুত্ব কমতে থাকে। তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নিজস্ব রোল নেয় যে তারা যারা চাকরি চাইছে তাদের অ্যাসিস্ট করবো, তাদের এক্সপার্টাইজ ডেভেলপ করবো, তাদের স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করে দেবো। তার জন্যই তো এই ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস তৈরি হয়েছে 2016। আর তারা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করলেন। এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করে রাতারাতি 70 লক্ষ বেকারের কথা ভুলে গেলেন। কোন অধিকারে একজন আমি কেব যে কোনো ক্ষেত্রে, এটা শুধু এমপ্লয়মেন্ট বলে নয়, একজন দেশের নাগরিক সে সরকারের কাছে সরকারি শিলমোহর লাগিয়ে সে নিজের নামটা নথিভুক্ত করেছে। তার যদি সরকারের পরিকল্পনা হতেই পারে, সরকার যদি মনে করে না এটা এই ডিপার্টমেন্টই রাখুন, আমরা কাউকে চাকরি দেবো না, সেটা তো একটা ঘোষণা থাকবে। তাদের না জানিয়ে সম্পূর্ণ তাদের কার্ড বাতিল হয়ে গেল। এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি হলো। এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি হয়ে কি হলো? বেকার হলো 1 লক্ষ প্রথমে দেখা হলো, তারপরে সংখ্যাটা দেখানো হলো পশ্চিমবঙ্গে বেকার সংখ্যা কমে গেছে। এটি তো পরিকল্পনা। এখন বেকারের সংখ্যা সেখানে দাঁড়িয়েছে, নথিভুক্ত সংখ্যা দাঁড়িয়েছে 35 লক্ষ। আর আগের যে 70 লক্ষ ছিল তারা কোথায় গেল? এই যে পিএনই, এই যে এটা যে তৈরি করা হয়েছে যে প্রফেশনাল এক্সপার্টাইজ দেখে ডাক্তার ইঞ্জিনিয়ার, তাদের জন্য একটা সেপারেট জায়গা খুলে 1 লক্ষ লোকের রেজিস্ট্রেশন ছিল সেটা, তারা জানলোই না যে তাদের কার্ড কোথায় চলে গেল। বেকার যুবক যুবতীদের সঙ্গে এটা কার্যত প্রতারণা। আর বারবার যে তথ্য দেওয়া হচ্ছে সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 1 নম্বরে, যদি তাই হয় তাহলে আপনারা বলুন যে আপনাদের পাড়ায় কোনো বেকার নেই, আপনাদের পরিবারে কোনো বেকার নেই, আপনাদের অঞ্চলে কোনো বেকার নেই। আপনি বলুন, মানুষ এগিয়ে এসে বলুন কেন পশ্চিমবঙ্গে 3টে বহুতল কনস্ট্রাকশন পড়েছে তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্রে, 3টেতেই মারা গেছে বাঙালিরা। মুর্শিদাবাদের মুসলমান বাঙালি শ্রমিকরা মারা গেছে। যারা বলছেন সংখ্যালঘু উন্নয়নে এত কাজ করেছি, তাহলে কেন এখানকার শ্রমিক ওখানে গিয়ে ভাড়া বেঁধে রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করছে? কেন বিভিন্ন জায়গায় এই ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে ওয়েটার যত সমস্ত জায়গায় দক্ষিণ ভারত থেকে মধ্য ভারত পর্যন্ত সর্বত্র জায়গায় বাঙালি ছেলে এই সামান্য টাকা মাইনের কাজ করতে কেন যাচ্ছে? এখানে যদি কর্মসংস্থান থাকতো। রাজ্যে দেখান না একটা কোথাও, বলুন মুখ্যমন্ত্রী যে কোথায় কবে সরকারের দেখা গেছে একটা বড় কোনো কারখানা হয়েছে তার ফিতে কেটেছে, কিংবা একটা নারকোল ফাটিয়ে গান টান গিয়ে ওখানে কিছু করা হয়েছে। সিঙ্গুরে চলে যায়, বেশি দূরে যাওয়ার দরকার নেই। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সিঙ্গুর। আজকে সিঙ্গুরবাসী ক্ষোভে ফুসছে, যারা জমি পেয়েছে সেখানে কোনো চাষ হবে না। মুখ্যমন্ত্রী সর্ষের বীজ ছড়িয়ে এসেছিলেন,
সিঙ্গুরের কিছু লোক জমি ফেরত পেয়েছে, সেখানে ফসল ফেরত পারেনি। একটা বহু ফসলি জমি বাম সরকারের অদূরদর্শিতা এবং এদের হঠকারী আন্দোলনের জন্য একটা শিল্প সম্ভাবনার মৃত্যু হয়ে গেছে। না সেখানে ফসল হচ্ছে, বহু ফসলি জমি ছিল, ফুলপুর পর্যন্ত চাষ হতো ওই জমিতে, সেটাও ধ্বংস হয়ে গেছে। না সেখানে কোনো শিল্প হলো না। এখন আবার পার্ক তৈরি হবে কর্মসংস্থানের, ভোটের আগে 10 বছর কিছু হলো না। যে জমিটা 11 একর জমি কোথা থেকে এসছে? 11 একর জমি তো অধিগ্রহণ করতে হয়েছে রাজ্য সরকার। এই রাজ্য সরকার বলেছেন তো আমরা জমি অধিগ্রহণের বিরোধী, ল্যান্ড ব্যাংকে আমাদের পর্যাপ্ত জমি আছে। তাহলে এই জমিটা অধিগ্রহণ করেছিল কে? অতীতের সরকার, বামফ্রন্ট সরকার। সেই জমির উপর নির্ভর করে এরা বলছে না ওটা কি পার্ক করবেন ঘোষণা করেছে। আজকে তার বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়িয়ে সিঙ্গুরবাসী তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে। এটাই তো বর্তমান স্থিতি পশ্চিমবঙ্গের। স্যার আজকে একটা ইম্পর্টেন্ট সৌরভ গাঙ্গুলিকে দিয়ে বলা হচ্ছে কালকে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন এবং আজকে যে দিল্লিতেও দেখা হয়েছে অমিত শাহের সঙ্গে একটা ক্রিকেট প্রোগ্রাম নিয়ে, কিন্তু এই জল্পনাটা কিভাবে দেখছেন আপনারা? আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ বা কিভাবে দেখছেন? ভাই উনি ক্রিকেট খেলেন, রাজ্যপাল হয়তো ক্রিকেট খেলা দেখতে ভালোবাসেন না, ক্রিকেটের কোনো ব্যাপারে ওখানে গেছে, তারপরে আবার ক্রিকেটের ময়দানে চলে গেছে। খেলার বাইরে তো কোনো জিনিস আমাদের জানে না। আপনারা জানা থাকলে বলতে পারেন। প্রায় 2 ঘন্টা আলোচনা হিন্দিতে, হ্যাঁ প্রায় 2 ঘন্টা আলোচনা শুধু ক্রিকেট নিয়ে। টেস্ট ম্যাচের খেলা, একটা টেস্ট ম্যাচ কত পুরো 10টা থেকে 12টা ফার্স্ট হাফ অবশ্যই একটা টেস্টের প্লেয়ার। হিন্দিতে প্রশ্নটা যদি জিজ্ঞেস করলেন सौरभ गांगुली को लेकर सर एक बंगाल में ये चर्चा चल रही है कि राज्यपाल से कल मिलने गए हैं। आज भी जो विरोध का कोटा स्टेडियम में अरुण जेटली के पुण्यतिथि में वहां को अमित शाह जी से मिले हैं। तो क्या सर बंगाल के राजनीति में बीजेपी का कुछ इसके साथ कुछ गठबंधन होने का वार्तालाप चल रहा है क्या सर? देखिए हम सभी लोग आप लोग कैमरा लेकर क्यों उधर गए थे? इसीलिए गए थे कि सौरभ गांगुली एक बड़ा क्रिकेटर है। सौरभ गांगुली देश के कैप्टन, सौरभ गांगुली भारत का को एक ऊंचा दर्जा दिखा। सौरभ गांगुली एकदम आपका वर्ल्ड कप का फाइनल में सीरीज जीतने के लिए एकदम पहुंच गया। इसीलिए तो सब बीसीसीआई का प्रेसिडेंट, तो इसीलिए तो आप लोग उधर पहुंचे। तो उन्होंने चर्चा किया राज्यपाल के साथ, 2 घंटे उसका चर्चा हुआ, सब लोग बोल रहे हैं। तो बहुत अच्छा है जो हमारा बंगाल का कोई क्रिकेट का उन्नति और राज्यपाल इसमें ऐसी कुछ बात हो सकता है। और इसका बाद में जिस जगह चले गए वो भी तो क्रिकेट का है। हम तो फुटबॉल ही नहीं देख रहे हैं इसका भीतर, आप तो राजनीति का बात कर रहे हैं।